নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। শিক্ষিতদেরই মগজ ধোলাই, এখনো পর্যন্ত 5 জন চিকিৎসক জঙ্গি। এবার আজমাল কাসাবদের মতো লোকেদের নয়, একেবারে শিক্ষিতদের মগজ ধোলাই করছে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। একে একে আপনাদের দেখাবো 5 জন। তারা শিক্ষিত, তারা ডাক্তার, তারাই জঙ্গি। টি কোম্পানি, আমরা নাম দিয়েছি চিকিৎসক জঙ্গি। বিস্ফোরণের মুহূর্তের ছবি দেখছেন, সেই বিস্ফোরণ ঘটিয়েছে ডাক্তাররাই জঙ্গি। এবার এক এক করে দেখুন। ডাক্তার জঙ্গি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আল ফালাহ বিশ্ববিদ্যালয় উমার নবী, যাকে নাকি ওই গাড়িতেই দেখা গেছে, এবং ওই গাড়িতেই আত্মঘাতী জঙ্গি উমার নবী। আরো একজন শাহিন সঈদ, চিকিৎসক আল ফালাহ বিশ্ববিদ্যালয়েরই, তাকে গ্রেফতার করা হয়েছে ফরিদাবাদ থেকেই। ডাক্তার জঙ্গি শাহিন সঈদ মোজাম্মেলের সঙ্গী। মোজাম্মেল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, ডাক্তার জঙ্গি মোজাম্মেল। এই মোজাম্মেলকেও ধরা হয়েছে। সাজ্জাদ আহমেদ পুলওয়ামা থেকে গ্রেফতার হয়েছে, সেও আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, এবং তাকেও গ্রেফতার করা হয়েছে। ডাক্তার জঙ্গি আরো একজন আদিল আহমেদ, জিএমসি অনন্তনাগ, সেখানকার চিকিৎসক। এই আদিল আহমেদও জঙ্গি। এই জঙ্গি নাশকতার পেছনে এদের ভূমিকা আছে বলেই এখনো পর্যন্ত তদন্তকারীদের মনে করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন বিস্ফোরক রাখা থেকে আরম্ভ করে জঙ্গি নাশকতা ঘটানো সব মিলিয়ে ডাক্তার জঙ্গি। এই ডাক্তার জঙ্গি শিক্ষিতদেরই মডেল করা হচ্ছে হোয়াইট কলার জঙ্গি। এদের বলা হচ্ছে হোয়াইট কলার জঙ্গি। এবার শিক্ষিতদের মগজ ধোলাই জৈশের দিল্লি হামলায় একের পর এক চিকিৎসক যোগ। সন্দেহ এড়াতেই কি চিকিৎসকদের বোরে জীবন বাঁচানো চিকিৎসকরাই মৃত্যুদূত? কারণ এই চিকিৎসকদের সামনে রাখলে কোনো সন্দেহ হবে না, চিকিৎসকরা আসলে জীবনদাতা। তারা জীবন দেন রোগীদের, সাধারণ মানুষের। সেই সাধারণ মানুষ কোনো সন্দেহ রাখতে পারবেন না। আর এখানেই হলো দিল্লির দিলে এই সব ডাক্তার জঙ্গিদের ষড়যন্ত্রে বিস্ফোরণ। छब्बीस 11 मुंबई जंगी हमला, 10-11 दिल्लीते। সোমবার সন্ধে জঙ্গি হামলায় রক্তাক্ত হলো রাজধানী। जले हुए लोग भाग रहे थे सड़क पे, मैंने ऐसा भी देखा है। और यहाँ उड़ उड़ के बंदों के हाथ पैर उड़ उड़ के यहाँ तक गिरे हैं, मार्केट तक। लोगों की लाशें पड़ी हैं, रोड पे गाड़ियां फटी पड़ी हैं। एक शायद बस में भी आग लग गई थी यहाँ पर। एक बंदा मतलब घायल अवस्था में, मृत्यु हो गई उसकी, वो आगे गिरा। मेरी गाड़ी का शीशा तभी टूटा नहीं, शीशा टूटने का मतलब ही नहीं था। वो उछल के आया गाड़ी पे। कौन सी गाड़ी में था? जो ये नहीं पता, वो उधर से आया, जिधर ये ब्लास्ट हुआ उधर से आया उछल के। সামনে লালকেল্লা, পাশেই মেট্রো স্টেশন, কিছুটা এগোলেই চাঁদনি চক মার্কেট, জামা মসজিদ। এই চত্বরে সবসময় ভিড়। সোমবার লালকেল্লা বন্ধ থাকে, কিন্তু চাঁদনি চক বাজার থাকে খোলা। স্বাভাবিকভাবেই এই চত্বরে ভিড়ে ভিড়। এখানেই সোমবার সন্ধে বিস্ফোরণ। একের পর এক গাড়িতে আগুন, রাস্তায় ছিন্ন ভিন্ন দেহ। ये पुलिस वाला कोई नहीं था यहाँ मौके पे। 2 पुलिस वाले ब्लास्ट के बाद चौकी में से आए अंदर से, जो मौके पे आए। मेरे साथ जो बॉडी निकलवा रहे थे गाड़ी में से, गाड़ी में ऐसे डैमेज हो गई थी बॉडी, जो हमें चीर के मतलब पब्लिक की मदद से निकालनी पड़ रही थी। नीचे रोड पे से 2 लोग उठाए जो आधे हैं, शरीर में आधे, शरीर में आधे, आधे पूरे भी नहीं, आधे जो उठा के गाड़ी एम्बुलेंस में रखे। এই সেই গাড়ি, এই গাড়িতেই বিস্ফোরণ। आज करीब 6:52 पे एक यहाँ पे रेड लाइट पे एक स्लो मूविंग व्हीकल जो रेड लाइट की तरफ आके रुका था,
उसमें एक ये एक्सप्लोजन हुआ है। सारी एजेंसीज जो है, दिल्ली पुलिस, FSL, NIA, NSG, उनकी टीम हालात का जायजा भी ले रही है। हर तरीके से इस जो है एक्सप्लोजन के बारे में जांच की जा रही है। গাড়ির নম্বর হরিয়ানা HR26CE7674। সোমবার দুপুর 3:19 নাগাদ পার্কিং লটে গাড়ি রাখা হয়। এরপর দীর্ঘ অপেক্ষা। 3 ঘন্টা পার্কিং লটেই গাড়িটি দাঁড়িয়েছিল। গাড়ির ভিতরেই ছিল আত্মঘাতী জঙ্গি। সন্ধে 6:30টার পর ধীরে ধীরে গাড়িটি বেরোয়। কিছুটা এগিয়ে সিগন্যালে দাঁড়ায় I-20। ঘড়িতে তখন সন্ধে 6:52। ভিড়ে ঠাসা এলাকা। তখনই বিকট বিস্ফোরণ। নিউজ 18 বাংলা। আর ঘটনাস্থলে তদন্তকারীরা, তদন্তে NIA, যেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল সেই ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন অমিত শাহ। গতকাল ক্রাইম ব্রাঞ্চ গিয়ে পৌঁছেছিল, আর সেইখানেই আজকে NIA। গতকালই বিস্ফোরণ স্থলের নমুনা সংগ্রহ করেন ফরেনসিক সদস্যরা। আজও ঘটনাস্থলে তদন্তকারীরা। আমাদের প্রতিনিধির প্রতিবেদন। तो हम इस वक्त उस जगह पर मौजूद है जहां पर ब्लास्ट कल हुआ था। देखिए आप, मैं आपको तस्वीरें दिखा रही हूँ। ये देखिए, यहीं पर ब्लास्ट हुआ था। फॉरेंसिक टीम आप मेरे पीछे देख सकते हैं। ये देखिए, वो फॉरेंसिक टीम आपको नजर आएगी। ये देखिए, फॉरेंसिक टीम जो सभी साक्ष्यों को यहाँ पर खंगाल रही है, क्योंकि जैसा गृहमंत्री की ओर से कहा गया कि जरूरी है कि हर एक एंगल से जांच की जाए। जो व्हाइट कोट में आपको लोग दिखाई दे रहे हैं, ये फॉरेंसिक टीम से जुड़े हुए लोग हैं जो सभी साक्ष्यों को वहां से इकट्ठा कर रहे हैं। उसके बाद क्या हुआ, कैसे हुआ, देखिए कैमरामैन भी वहां पर है, जो फॉरेंसिक टीम के कैमरामैन होते हैं, जो वहां पर सभी फोटोज को कैप्चर करेंगे। तो ये देखिए तस्वीरें आप देखिए, यहाँ पर ये वो जगह है, यही वो जगह है जहाँ पर पूरा का पूरा कल ब्लास्ट हुआ था। भागीरथ मार्केट, इसी के ठीक सामने यहाँ पर ब्लास्ट हुआ। ये मेट्रो स्टेशन है। यही टीम है जो यहाँ पर पहुंची है, जो सभी साक्ष्यों को खंगालने का काम कर रही है। तो यहाँ हमारी मौजूदगी न्यूज 18 इंडिया पर एक्सक्लूसिव तस्वीरें हमने आपको दिखाई। যে গাড়িতে বিস্ফোরণ, সেই গাড়ি I-20 বারবার হাত বদল হয়েছে। বারবার হাত বদল হয়ে শেষমেশ উমার নবীর কাছে। বারবার হাত বদল, মালিকানা নয় বদল। আসলে কি চোখে ধুলো দেওয়ার জন্য? রাজধানীর বুকে আতঙ্কের সন্ধে। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, রক্তাক্ত রাজপথ, দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহের টুকরো। এই সেই গাড়ি হুন্ডাই I-20। এতে আত্মঘাতী বিস্ফোরণ, যা প্রাণ কাড়ল বহু মানুষের। হুন্ডাই I-20-তে বসে থাকা এই ব্যক্তিকে দেখুন। এই সেই আত্মঘাতী জঙ্গি যে হামলা চালায় লালকেল্লার কাছে। বিস্ফোরণের সময় গাড়িতে কি আর কেউ ছিল? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই গাড়ি বারবার মালিকানা বদল হয়েছে। এই I-20 গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমান। তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে। এই সেই এজেন্সির অফিস। অফিসের সামনে সারি দিয়ে গাড়ি, কিন্তু অফিস অধিকাংশ দিনই নাকি বন্ধ থাকে। ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে। নাদিমের কাছ থেকে যায় আমির রশিদের কাছে। সব শেষে উমর নবী। এই উমর নবী দিল্লির হামলায় আত্মঘাতী জঙ্গি। গাড়িটির এই বারবার হাত বদল কি তাহলে তদন্তকারীদের চোখে ধুলো দেওয়ার জন্য? এটাও কি তবে নাশকতার প্ল্যানিং এরই অংশ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তদন্তে তারা জানতে পেরেছেন দিল্লি হরিয়ানার মাঝে বদরপুর বর্ডার। এই বদরপুর হয়েই গাড়িটি দিল্লিতে ঢোকে। আউটার রিং রোড হয়ে পৌঁছয় ওল্ড দিল্লি। লালকেল্লার কাছে একটি পার্কিং লটে প্রায় 3 ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে থাকে। এক মুহূর্তের জন্য গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি উমর নবীকে। কেন গাড়ি থেকে বেরোলো না উমর? সে কি কারো জন্য অপেক্ষা করছিল? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। 3 ঘন্টা পর গাড়িটি এগোতে থাকে। লালকেল্লার কাছে সিগন্যালে ধীরে ধীরে দাঁড়ায়। তারপরেই বিস্ফোরণ। নিউজ 18 বাংলা। এই বিস্ফোরণে কি পাক যোগ মাসুদ আজহার?
তার ভাই রউফ আসগরের একটি অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে শোনা যাচ্ছে, বেশ কয়েকদিন আগে এই অডিও ভাইরাল, ভারতকে হুঁশিয়ারি মাসুদ আজহারের ভাই রউফের, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করে লাভ নেই বলে হুমকি, ভারতে নাশকতার হুমকি রউফ আসগরের, দিল্লিতে অস্ত্র পাঠানো হয়েছে দাবি রউফের। দিল্লি বিস্ফোরণে পাক যোগ নিয়ে এখন চর্চা, জঙ্গি নেতা রউফ আসগরের অডিও টেপ ভাইরাল। দিল্লি বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণ, এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু, বহু আহত, এখনো অনেক আশঙ্কাজনক। কাছেই একদম জৈন মন্দির, সেই জৈন মন্দিরের কাছেও অভিঘাত দেখা যাচ্ছে। এই বিস্ফোরণের অভিঘাত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অভিঘাতের চিহ্ন রয়েছে, হামলাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্ব। आप लोग यहाँ के स्टाफ है? कल ब्लास्ट जब हुआ था तब यहाँ पे थे आप लोग? यहाँ थे। थोड़ा बताएंगे क्या हुआ था? मंदिर पे भी गिरे थे हमारे अच्छा छत पे। अच्छा उधर बर्ड हॉस्पिटल है, बर्ड हॉस्पिटल के ऊपर भी मांस के टुकड़े थे और गाड़ी के पार्ट्स थे। अच्छा, क्या मतलब कल जब ब्लास्ट हुआ फिर उसके हम बाद सभी क्या लोग हुआ? यहीं बैठे हुए थे। अच्छा फिर? एकदम से धमाके की आवाज आई, पहले तो हम खुद डर के भागने लगे, अच्छा फिर थोड़ा देखा कि इधर पब्लिक इधर भाग रही है, उधर से धमाका आया है। अच्छा बहुत बड़ा ब्लास्ट था मतलब। अच्छा तो उसके तुरंत बाद ही देखा तो यहाँ पर भी मांस के टुकड़े, उधर गाड़ी के पार्ट्स थे। छत पे तो हम रात को गए नहीं, आज सुबह गए थे छत पे, तो ऊपर भी छत पे टुकड़े थे मांस के, बॉडी के मांस के टुकड़े थे। हाँ। वो आके फॉरेंसिक वाले लेके गए? वो आके सवेरे लेके गए, कुछ रात को लेके तो कुछ सुबह लेके गए। अच्छा हाँ जी। अच्छा, क्या हाथ भी थी या फिर बस बॉडी के पार्ट्स थे, दिखे थे? क्या क्या था? इतना तो मुंह है, पूरा कान दिख रहा है उसमें। দিল্লির বিস্ফোরণে সব থেকে বড় হয়ে উঠে দাঁড়িয়েছে যে নিরাপত্তার প্রশ্ন, এবং প্রশ্ন যে ইন্টেলিজেন্স ফেলিয়ার, এত বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার কিভাবে হলো। প্রথমেই আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো কোথায় বিস্ফোরণটা হয়েছে। ডান দিকে লালকেল্লা, এবং সেই লালকেল্লার যে মূল যে চত্বর লালকেল্লা, তার আগে লালকেল্লার তোরণ, মেকশিফট তোরণ তৈরি করা হয়েছে। সেই মেন লালকেল্লা থেকে যখন আপনি এগিয়ে আসছেন তখন বেরিয়ে এসে ঠিক সামনে হচ্ছে এই সিগন্যাল। এই সিগন্যালের কাছে যে অংশটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা রয়েছে, ঠিক সেইখানেই কিন্তু হরিয়ানার সেই I-20 গাড়ি সেটি এসে দাঁড়ায় গতকাল সন্ধে 6:52 এবং তারপরেই বিস্ফোরণ। এবং সেই বিস্ফোরণের অভিঘাত কতটা ছিল, তার আশেপাশের জায়গা যেখানটাতে এখনো ঘেরা নেই, সাদা গাড়ি রয়েছে, তার সামনের অংশটা দেখলেও বুঝতে পারবেন যে এর অভিঘাত কতটা হয়েছিল। কিন্তু এবার যে মূল জায়গাটা, যে মূল প্রশ্নটা, যে কেন এত বড় ঘটনা ঘটে গেল, নজরদারি কি ছিল না? নজরদারির জন্য সরঞ্জাম সব ছিল। যে সিগন্যালে ব্লাস্ট হয়েছে ঠিক সেই সিগন্যালেই আপনি যদি দেখেন, দেখবেন দুখানা সিসিটিভি সেখানে উপরে লাগানো রয়েছে এবং তার নিচে আরো দুটো, অর্থাৎ 4টি সিসিটিভি সেখানকার লাইট পোস্টে লাগানো রয়েছে। তার ঠিক পেছনে যে সিগন্যাল রয়েছে সেখানে একটি সিসিটিভি লাগানো রয়েছে। সামনে যে আমাদের ঠিক ডান হাতে, অর্থাৎ লালকেল্লার সামনে যে পোস্ট রয়েছে সেখানে সিসিটিভিও 6খানা সিসিটিভি সেখানে লাগানো রয়েছে। তার ঠিক উল্টো ফুটে, অর্থাৎ পেডেস্ট্রিয়ান ক্রসিং যেখানে লেখা রয়েছে সেখানে 2টি সিসিটিভি লাগানো রয়েছে। তার আগে আরো একটি সিসিটিভি, অর্থাৎ বলা যেতে পারে কার্যত সিসিটিভিতে নিশ্ছিদ্র বলয়ে মুড়ে রাখা হয়েছে ভিড়ে ঠাসা এই লালকেল্লা চাঁদনি চক চত্বর। এবার লালকেল্লা এবং তার উল্টো দিকেই কিন্তু এই চাঁদনি চক মার্কেট, এই রাস্তা যেটা সবসময় ভিড়ে ঠাসা থাকে। সোমবার লালকেল্লা যদিও বন্ধ ছিল কিন্তু চাঁদনি চক মার্কেট খোলা ছিল এবং এখানকার কেনাকাটা খোলা থাকায় মানুষে ঠিক করছিল। ফলে এত সিসিটিভি রইল। যারা বিস্ফোরণ ঘটাতে আসলো তারা এর আগে কি রেকি করেছিল? যদি রেকি করে থাকে তাহলে এত যে সিসিটিভি বসানো রয়েছে সেখানে নজর পড়লো না কেন? দ্বিতীয় প্রশ্ন, এখানকার যে পার্কিং লট রয়েছে সেখানে 3:19 গাড়ি, হরিয়ানার সেই গাড়িটি এসে ঢোকে এবং গাড়িটি ঢোকার সময় সেটি দেখা যায়, সিসিটিভিতে তার লগ রয়েছে। সেখানে ঢোকে এবং সেই পার্কিং এ গিয়ে সে 3 ঘন্টারও বেশি সময়, 6:30টার পরে সেই গাড়ি সেখান থেকে সেই পার্কিং থেকে বেরোয়। প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ অভিজ্ঞতা,
গৌরীশঙ্কর মন্দিরের কাছেই বিস্ফোরণের শব্দে আতঙ্কে হুড়োহুড়ি। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। বিস্ফোরণের ৪৫ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ। বিস্ফোরণের সময় মন্দির ভিড়ে ঠাসা। ब्लास्ट इतना जबरदस्त था कि मंदिर के झूमर तक सारे हिल गए। इसके बाद किसी को ये नहीं पता चला इन्हें सिलेंडर फटाया क्या। 45 मिनट तक कोई पुलिस नहीं थी, कुछ नहीं था। जब न्यूज आने लगी है, जब थोड़ा लोगों को आइडिया हुआ, लेकिन इसमें बहुत बंदा हुआ। इस समय इतनी भगदड़ हुई, सब ना बैग छोड़ के सब भाग गए थे। सब इधर की तरफ भागे कि जो चांदनी चौक जो मेट्रो स्टेशन है उधर की तरफ भागे, हम निकले। काफी तादाद में डेथ हुई है। शासन प्रशासन ने उसको छुपा दिया। एम्बुलेंस तक नहीं थी यहाँ पर, बॉडियां रोड पे पड़ी थी। जिस समय ऐसी गिरी बॉडी, यहाँ की जो गर्दन गिरी है ऐसा लगा फुटबॉल गिरी है। 8 बजे जब धमाका हुआ तब मंदिर डगडगा उठी, पूरा मंदिर। हाँ, कुछ लोग जान बचाए, कुछ लोग जान गंवाए। भीड़ जबरदस्त थी। तो आप लोग उस तरफ जाने की कोशिश की, लेकिन वहां जाने की हिम्मत नहीं पड़ी जाने की। ये इतना दर्दनाक था। আর এই পার্কিং লট যেখানে 3 ঘন্টা গাড়িতে ছিল, সেই পার্কিং লটের কর্মী জয়বীর লালকেল্লার সামনে বিস্ফোরণে মৃত্যু। দিল্লির হাসপাতালে আহত হয়েছেন, দিল্লির হাসপাতালে ভর্তি। বিস্ফোরণ, মৃত্যু, তার মধ্যেই পার্কিং লটের কর্মী জয়বীর দিল্লির হাসপাতালে ভর্তি আহত অবস্থায়। लाल किले पर पार्किंग लगाते हैं 2 नंबर गेट पे। गिनको ये नहीं पता चला मैं कहाँ हूँ कहाँ नहीं। एकदम किसको धमाका हुआ, एकदम गिनको जे पता चला हमारा साथ वाला गिर गया। इसके बाद पता नहीं कहाँ चोट लगी, कि कहाँ। वो कहता मुझे कुछ पता ही नहीं है जो हुआ उसको, तो गिर गया हुआ तो उसको साथ वाले ले गया, 22 चोट टाके लगे। हाँ अभी ठीक है, चल फिर रहे हल्का फेस, लेकिन फटा हुआ थोड़ा सा मजबूत टाइप के लोग हैं, इसलिए बच गया। দিল্লির হাই সিকিউরিটি জোন, সেখানে এইভাবে 3 ঘন্টা পার্কিং লটে দাঁড়িয়ে থাকলো একটি গাড়ি, কেউ নজরে আনতে পারলো না। এখানেই তো প্রশ্ন উঠছে, তারপরে তো বিস্ফোরণ লাল সিগন্যালের কাছে। দিল্লি নিরাপত্তা কোথায়? লালকেল্লা। প্রতিবার স্বাধীনতা দিবসে এই লালকেল্লা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভারতের গৌরবের প্রতীক, হাই সিকিউরিটি এলাকা, সেই লালকেল্লার কাছেই জঙ্গি হামলা, গাড়িতে বিস্ফোরণ, মৃত্যু। রেড কালারের যে গম্বুজটি ছোট মতো দেখতে পাচ্ছেন, সেখান থেকেই কিন্তু লালকেল্লার এন্ট্রি শুরু হচ্ছে। এবং ফলে বুঝতেই পারছেন যে লালকেল্লার মূল যে লালকেল্লা রয়েছে সেখান থেকে বিস্ফোরণ স্থলের দূরত্ব মাত্র কয়েকশো মিটারের। 24 ঘন্টা নজরদারি, সেই এলাকাতেই জঙ্গি হামলা। এটা কিভাবে ঘটলো? তাহলে কোথায় রাজধানীর নিরাপত্তা? প্রশ্ন তুলছেন অনেকেই। প্ল্যান এবং অ্যাকশন যেটা কি হবে সেটা কিন্তু অনেক দিন ধরেই আমার মনে হচ্ছে যে এটা ওরা চেষ্টা করছিল, এবং সেই জায়গাটায় যখন হলো তাদের কিন্তু ইমিডিয়েটলি সতর্ক হওয়ার কথা ছিল। সিসিটিভি থাকে তাহলে দেখা যাবে এই পার্টিকুলার গাড়িটা ধীরে ধীরে চলছিল। ইমিডিয়েটলি ওয়াই দ্য পুলিশ এখানে যেটা ছিল, ওয়াই দে হ্যাভ নট গন টু দেম যে তুমি এই ভিড়ের মধ্যে এত রাস্তা স্লো গাড়ি চালাচ্ছ কেন। সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় 3000 কেজির বিস্ফোরক উদ্ধার হয়। সেদিনই সন্ধ্যায় দিল্লিতে জঙ্গি হামলা। অনেকেরই দাবি এটা তো গোয়েন্দা ব্যর্থতা। ওরা কিন্তু ইনপুট আগের থেকে আসছে, সেই ইনপুটগুলো প্রবাবলি কোলেট হচ্ছে না কিংবা অ্যানালিসিস হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, দেখলেঙ্গে ইয়ার। এই যে অ্যাটিচিউডটা, সেই অ্যাটিচিউডটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষতি করছে তা নয়, এই অ্যাটিচিউডটা কিন্তু আরও কিছু করছে। সেটা হচ্ছে যে আমাদের কমপ্লাসেন্সিটাকে আরও বেশি বের করে দিচ্ছে। যতগুলো ক্যামেরা আমরা দিয়ে রেখেছি তার ফাইন্ডিংসটা কি, সেটা কি কেউ আগের থেকে করে দিয়েছিল, কাট অফ করে, মানে লাইন কেটে দিয়েছিল? তার অর্থ কি, যদি কেটে দিয়ে থাকে তার অর্থ যে দে আর অলরেডি প্ল্যান্ড অ্যান্ড দ্য এক্সিকিউশন অফ দ্য সিরিয়াস
ইনসিডেন্ট। এটা হলো সারপ্রাইজ এলিমেন্ট, এটা আমরা জানি না, মানে স্পেসিফিক ইন্টেলিজেন্স হলে তো ওটা হয়ে যেত যে অনেক সময় স্পেসিফিক ইনপুট পাওয়া যায় যে এরকম জায়গায় এরকম সময় একটা ব্লাস্ট হবে, তো তখন ওখানে একটা রিয়াকশন হয়। কিন্তু এখানে ওরকম একটা রিয়াকশন হয়তো হতে পারতো না, বাট হ্যাঁ যখন বর্ডার ক্রস করছে বদরপুর থেকে তখন যদি একটা চেকিং হতো তাহলে হয়তো এটা ওখানে ধরা পড়ে যেত। সোমবার হামলার আগে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টা দাঁড়িয়েছিল i-20 গাড়িটি। গাড়িতেই বসেছিল আত্মঘাতী জঙ্গি উমার নবী। একবারের জন্য গাড়ি থেকে বেরোয়নি। এমন হাই সিকিউরিটি এলাকায় একটা গাড়ি 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, অথচ কারো নজরে পড়ল না। এটা কিভাবে সম্ভব? কোথায় ছিল পুলিশ? কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? তদন্তকারীদের সন্দেহ সেই উমর মোহাম্মদ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই সে হয়তো এসেছিল এবং আসার পর এই পার্কিংয়ে প্রায় 3 ঘন্টারও বেশি সময়, 6:30টারও বেশি সময় পর্যন্ত ভেতরে থাকে। যেটা প্রশ্ন দুটো, এক, লালকেল্লা বন্ধ থাকার পরেও কেন লালকেল্লার এই পার্কিং খোলা ছিল? হয়তো কেউ জিজ্ঞেস করতে পারতো যে তুমি 3 ঘন্টা থেকে বসে আছো, আজকে তো লালকেল্লা বন্ধ, কি ব্যাপার? এখন এই জিনিসটা যদি ওখানে যারা আছে সিকিউরিটিতে তাদের মাথায় ঢোকানো হয় তা নিশ্চয়ই এটাও করা যাবে। বিস্ফোরক নিয়ে সীমানা পেরিয়ে দিল্লিতে ঢুকলো গাড়ি, লালকেল্লার কাছে 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, তারপর অত্যন্ত জনবহুল একটি রাস্তায় বিস্ফোরণ ঘটালো। এই একটি বিস্ফোরণ জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। হামলার আগাম তথ্য কেন পেলেন না গোয়েন্দারা? গাড়িতে বিস্ফোরক নিয়ে রাজধানীতে কিভাবে ঢুকে পড়লো একজন জঙ্গি? দিল্লি থেকে হরিয়ানার ফরিদাবাদের দূরত্ব 60 কিলোমিটারের কাছাকাছি। রাজধানী লাগোয়া এই ফরিদাবাদে প্রায় 3000 কেজির বিস্ফোরকই বা এলো কোথা থেকে? হরিয়ানাতে এত বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেও দিল্লির নিরাপত্তায় কেন ঢিলেমি? নানা মহল থেকে উঠছে প্রশ্ন। জঙ্গি হামলায় রক্তাক্ত দিল্লি, দোষীদের রেয়াত নয় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। জঙ্গি ষড়যন্ত্রের শিকড় খুঁজে শাস্তির হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। बहुत भारी मन से आया हूं। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. দেশের রাজধানীতে জঙ্গি হামলা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। জবাব দিতে হবে কেন্দ্রকে, তোপ কংগ্রেসের। प्रधानमंत्री तो भूटान चले गए, लेकिन जो चिंता और भय का माहौल पूरे देश में उपज रहा है, देश के मन में बहुत सवाल हैं। उन सवालों के जवाब जब तक नहीं मिल जाते, अब ये ब्लास्ट क्या था, किसने कराया, एक्चुअली क्या है ये, जब तक सरकार ये हमें नहीं बताती तब तक इस पर कोई टिप्पणी करना वाजिब नहीं होगा। बहरहाल एक भय का माहौल है, देश की राजधानी में है। देश की राजधानी में यूं इस तरह से ब्लास्ट होना अपने आप में बहुत सवालों को जन्म देगा। এক্সে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন। দিল্লিতে বিস্ফোরণ প্রশ্নে নিরাপত্তা, দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেকের। আদালতের নজরদারিতে সিটের দাবি অভিষেকের। দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সেখানে কিভাবে নিরাপত্তার ত্রুটি প্রশ্ন অভিষেকের। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের প্রসঙ্গ টেনেও খোঁচা।
যারা দায়িত্বে রয়েছেন, দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের অন্তর্ভুক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ। কিন্তু আমরা আস্থা পাবো কোত্থেকে? পার্টির পক্ষ থেকে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। দেশের গুরুত্বপূর্ণ যিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, সেখানে কোথাও না কোথাও আমাদের দেশের প্রতিরক্ষা, আমাদের দেশের বর্ডার, আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে। যখন ইউপিএ সরকারের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন, তখন ভারতবর্ষে কতবার বোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে? যদি সেই সময়কার বোম বিস্ফোরণের হিসেব এবং তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয়, তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে তৈরি করতে হতো, এত বোম বিস্ফোরণ হতো। তার সরকারের কোনো একজনের কি এই নৈতিক অধিকার হয় বা নৈতিক অধিকার আছে এই ব্যাপারে প্রশ্ন তোলার? আর আজ ইসলামাবাদেও ভয়াবহ বিস্ফোরণ হলো। ইসলামাবাদের আদালত চত্বর কেঁপে উঠল বিস্ফোরণে, ভয়াবহ বিস্ফোরণে। এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে, আহত বহু। ইসলামাবাদে একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়লো মানুষের মধ্যে। সেখানেও একেবারে সন্ধ্যের কতকাল দিল্লির মতোই হুড়োহুড়ি পড়ে যায় পালানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য। 21 জন আহত, তাদের মধ্যে আশঙ্কাজনক বেশ কয়েকজন। ইসলামাবাদে আদালত চত্বরেও ভয়াবহ বিস্ফোরণ।